নমস্কার। বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগতম। আমরা এতদিন ধরে বাংলা কারকের একাধিক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম আমাদের এই পর্বটির মধ্যে, অর্থাৎ আমাদের এই ক্লাসগুলির মধ্যে দিয়ে। সেখানে আমরা কর্তৃকারক থেকে শুরু করে বা কারকের একটা সংক্ষিপ্ত ধারণা থেকে শুরু করে একেবারে অধিকরণ কারক পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছি। শ্রেণীবিভাগকে যুক্ত করে অর্থাৎ শ্রেণীবিভাগ সহ আলোচনা করেছি। সেই সঙ্গে আমরা আলোচনা করেছি দুটো পদ অর্থাৎ সম্বন্ধ পদ, সম্বোধন পদ সম্পর্কে, এবং আমরা গতদিনের ক্লাসে আলোচনা করেছি যে বিভক্তির প্রসঙ্গটাকে নিয়ে, অর্থাৎ যে বিভক্তি কারকের সঙ্গে সম্বন্ধ যুক্ত, এবং আমরা এটাও জানি যে কোনো শব্দ বিভক্তিযুক্ত না হলে তা পদে পরিণত হতে পারে না, আর যদি পদে পরিণত না হয় তাহলে তা বাক্যেও প্রযুক্ত হতে বা বাক্যে ব্যবহার করবার যোগ্যতা লাভও করে না। তাহলে আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করলাম এই বিভক্তির পরিচয় সম্পর্কে। অর্থাৎ পরিচয় বলতে কি, আমরা বিভক্তি দুই প্রকার জেনেছি, একটা শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি, এবং দুটো বিভক্তির যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, কত প্রকার শব্দ বিভক্তি, কত প্রকার ধাতু বিভক্তি রয়েছে, এবং সেই বিভক্তিগুলো এবং ধাতু বিভক্তির মধ্যে আবার আমরা ভাগদের লক্ষ্য করে দেখেছি কত প্রকার ধাতু রয়েছে। সেই ধাতুর একটা শ্রেণী বিভাগ অর্থাৎ ধাতুর যে প্রকারগুলো আমরা আগের দিনের ক্লাসে জেনেছি। আজকের দিনে আমরা জানব যে শ্রেণী বিভাগগুলো আগের দিনের ক্লাসে আমরা জেনেছিলাম, সেই শ্রেণী বিভাগগুলোর একটু সংজ্ঞা বা সংক্ষিপ্ত ধারণা এবং পরিষ্কার একটা ধারণা যে আমরা যদি বলি মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু বা সাধিত ধাতু বা সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু, এই যে ধাতুগুলো রয়েছে, ধাতুগুলো আসলে কি বা কিভাবে গঠিত হয়, সেই বিষয়টাই আজকের ক্লাসে আমরা জানব। যারা বিভক্তির প্রথম ক্লাসটা দেখেননি বা কারকের একাধিক ক্লাস যেগুলো আমাদের হয়েছে দেখেননি, তাদের অনুরোধ করব আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা ভিডিওগুলো পরপর দেখতে পারেন। তাহলে আশা করছি কারক সম্পর্কে আর কোনো রকম সমস্যা থাকবে না। এবং তাছাড়াও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, আমাদের চ্যানেলের লিঙ্কটা, সেখানে গিয়ে আপনারা প্লেলিস্টটা চেক করে নেবেন। সেই সঙ্গে চর্যাপদেরও একাধিক ক্লাস রয়েছে। আপনারা যারা বাংলা ভাষা সাহিত্য সম্পর্কে জানতে চাইছেন বা পড়ছেন এই বিষয়গুলো নিয়ে, তার সঙ্গে বিভিন্ন পরীক্ষার যে প্রস্তুতি, এসএসসি বা এসএলএসটি যাই বলুন না কেন, তার সঙ্গে নেট ইত্যাদি পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে বা সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, সেইগুলোর সঙ্গে এই আমাদের আলোচনা বা আমাদের ক্লাসের আলোচনার বিষয়গুলোর সঙ্গতি প্রচুর রয়েছে। এবং কোনো একটা পরীক্ষা দিতে গেলে, কোনো একটা বিষয় সম্পর্কে প্র্যাকটিস করতে গেলে, সেটা ব্যাকরণ হোক বা সাহিত্যের ইতিহাস যাই হোক না কেন, সেই বিষয়ে একটা বিস্তারিত ধারণার প্রয়োজন হয়, এবং ধারণাটা পরিষ্কার হয়ে গেলে আপনাদের প্র্যাকটিস করতে আশা করছি সুবিধা হবে। তাই আপনাদের বলা থাকলেও আপনারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো পরপর দেখে নিতে পারেন। সে যাই হোক, আজকে আমরা আলোচনা করব যে যে ধাতু বিভক্তি, সেই ধাতু বিভক্তির প্রসঙ্গ। অর্থাৎ আগের দিন আমরা শব্দ বিভক্তির প্রসঙ্গগুলো আলোচনা করেছিলাম, তাই আজকে ধাতু বিভক্তি। আমরা ধাতু বিভক্তি কাকে বলে আগের দিন বলেছিলাম যে কোনো ধাতুর সঙ্গে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হয়ে, বা যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো যুক্ত হয়ে যে কার্যমূলক ক্রিয়াপদ গঠন করে, তাকেই আমরা বলবো ধাতু, অর্থাৎ ধাতু বিভক্তি। ওই মানে বর্ণ সমষ্টিগুলোকে আমরা বলবো ধাতু বিভক্তি। তাহলে এই যে ধাতু বিভক্তি গেল, মানে আমি বলতে চাইলাম যে কোনো একটা ধাতু, সেই ধাতুর সঙ্গে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়। কোনো একটা ধাতু, সেটা একটা হতে পারে, একাধিক হতে পারে, সে যাই হোক, আমি একটা পদের ক্ষেত্রে বলছি, কোনো একটা ধাতু তার সঙ্গে এক বা একাধিক বর্ণ বা বর্ণ সমষ্টি, এক বা একাধিক বর্ণ বলতে পারি, কারণ বর্ণ সমষ্টি মানে একাধিক বর্ণ যুক্ত হয়ে যে কার্যমূলক ক্রিয়াপদ গঠন করবে, তাকে আমরা বলবো ধাতু বিভক্তি। এই ধাতু বিভক্তির প্রকারগুলো আমরা জেনেছিলাম আগের দিন, 4টে প্রকার জেনেছিলাম। একটা হচ্ছে মানে ধাতুর প্রকারগুলো, একটা মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু, একটা সাধিত ধাতু, তারপরে হচ্ছে সংযোগমূলক ধাতু, এবং হচ্ছে যৌগিক ধাতু। আমরা মৌলিক ধাতুর কতগুলো শ্রেণী বিভাগ জেনেছিলাম, যে সংস্কৃত ধাতু, সংস্কৃত বিশেষ্য বা বিশেষণ থেকে উৎপন্ন ধাতু, খাঁটি বাংলা ধাতু যেটাকে বলা হয় অজ্ঞাতমূল খাঁটি বাংলা ধাতু। তার সঙ্গে জেনেছিলাম কাব্যে বা কবিতায় ব্যবহৃত ধাতু, সেই সঙ্গে জেনেছিলাম ধর্নাত্মক ধাতুর কথা ইত্যাদি।
এগুলো প্রত্যেকটা হচ্ছে সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু। এগুলো কিভাবে গঠন করা হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবার প্রয়োজন পড়ে না, কারণ আমরা যেটা জেনেছি মৌলিক বা সিদ্ধ ধাতু হচ্ছে ওগুলো নিজে থেকে উৎপন্ন, মানে ওইগুলোকে, ওই ধাতুগুলো তৈরি করবার জন্য অন্য কোনো প্রত্যয় বা বিভক্তির প্রয়োজন হয়নি। তাই এই ধাতুগুলো গঠন হবার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কারণ ওইগুলোই মৌলিক, ওইগুলোই সিদ্ধ, ওগুলোই মূল। সংস্কৃত ধাতু বলতে সংস্কৃত যে মূল ধাতুগুলোর কথা বলা হচ্ছে, একাধিক সংস্কৃত মূল ধাতু আছে, একাধিক অজ্ঞাতমূল খাঁটি বাংলা ধাতু আছে, একাধিক কবিতায় ব্যবহৃত ধাতু আছে, একাধিক ধন্যাত্মক ধাতু রয়েছে। এই প্রত্যেকটা ধাতু অর্থাৎ ধন্যাত্মক যে কোনো শব্দ সেগুলো ধন্যাত্মক ধাতু থেকে উৎপন্ন, এটা আমরা পরিষ্কার বুঝছি। কবিতায় ব্যবহৃত যে সমস্ত ধাতুগুলো আছে সেইগুলো। এরপরে আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে যেটা, আমরা সাধিত ধাতুর প্রসঙ্গে আসবো, কারণ সাধিত ধাতু আমরা জানি কি মৌলিক বা মূল ধাতু যেটাকে বলা হয় বা সিদ্ধ ধাতু বলা হয়, তার সঙ্গে কোনো না কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত হয়ে সেই ধাতুটা তৈরি হয়। আমরা এই প্রসঙ্গেই আসবো। আমরা আগের দিন জেনেছিলাম যে সাধিত ধাতু মূলত তিনটে প্রকার রয়েছে। কি কি? একটা প্রযোজক ধাতু, একটা হচ্ছে নাম ধাতু, আর একটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তাহলে প্রযোজক ধাতু বলতে কি বুঝি? প্রযোজক ধাতু হচ্ছে, প্রযোজক ধাতু বা সংযোগ, এই নাম ধাতু বা কর্মবাচ্যের ধাতু, তিনটে ধাতুই কিন্তু সাধিত ধাতু। অর্থাৎ এই ধাতুগুলো প্রযোজক ধাতু হোক বা কর্মবাচ্যের ধাতু হোক বা নাম ধাতু হোক, তিনটে ধাতুই কোনো না কোনো প্রত্যয়ের সহযোগে গঠিত হয়েছে, একা একা গঠন হয়নি, অর্থাৎ ওগুলো মূল ধাতু নয়। সেটা কিভাবে গঠন হয়েছে? প্রযোজক মানে কি? প্রযোজক মানে কাউকে দিয়ে কিছু করানো অর্থ প্রকাশ করবে, এটা হচ্ছে প্রযোজক। এই কাউকে দিয়ে করানো অর্থে প্রযুক্ত যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে আর একটা নতুন ধাতু তৈরি হয়। মানে কাউকে দিয়ে কিছু করানো অর্থে প্রযুক্ত এমন একটা ধাতু, সেই ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হবে, দিয়ে তৈরি হবে প্রযোজক ধাতু। এখানে একটা বলবার বিষয় যে মূলত এই ক্ষেত্রে যে এই মূল ধাতু যেটা হয়, অর্থাৎ কাউকে দিয়ে করানো অর্থে প্রযুক্ত যে মূল ধাতুটা, সেই মূল ধাতুটা যদি স্বরান্ত হয়, অর্থাৎ শেষে যদি কোনো স্বরধ্বনি থাকে, যেমন আমরা একটা উদাহরণ বলি, আমি বললাম কর, কর শব্দটা শেষে হসন্ত আছে, অর্থাৎ এটা স্বরান্ত নয়। কিন্তু যদি বলি দি, দি বা খা, এই খা এই পদটির মধ্যে শেষে দেখা যাচ্ছে এটা স্বরান্ত, এটা স্বরান্ত, অর্থাৎ শেষে স্বরধ্বনি আছে। যদি স্বরান্ত অক্ষর হয় ধাতুটি, তাহলে সেটা ওই আকারটা অর্থাৎ আ প্রত্যয়টা ওয়া প্রত্যয় হয়ে যায়, আ প্রত্যয়টা ওয়া প্রত্যয়। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণটা কি? খা, আমি বললাম খা ধাতু, খা স্বরান্ত, তার সঙ্গে স্বরান্ত মানে হচ্ছে এর সঙ্গে যদি আ প্রত্যয় যুক্ত করি, আটা কি হবে? ওয়া হয়ে যাবে বললাম। তার কারণটা কি? যদি আমরা আ প্রত্যয় যুক্ত করি তাহলে উচ্চারণটা হবে খা আ, কিন্তু আমরা ওয়া প্রত্যয় যদি আটা ওয়া হয়ে যায় তাহলে হয়ে যাবে খাওয়া। কিন্তু যে প্রযোজক অর্থটা কি হবে? খাওয়ানো। দিটা দেখি, দি হচ্ছে দি প্রত্যয়, দি ধাতু মানে কি? দি হচ্ছে যদি মূল ধাতু হয়, শেষে দেখছি স্বরান্ত একটি শব্দ রয়েছে বা স্বরান্ত একটি, মানে ধাতুটা স্বরান্ত, শেষে একটা স্বরধ্বনি রয়েছে, মানে হচ্ছে হস্যিকার রয়েছে শেষে, দয় হস্যি দি। এই দি ধাতুটার সঙ্গে যদি আ প্রত্যয় যুক্ত করি তাহলে কি হবে? দি আ। কিন্তু আমরা বলেছি যদি ধাতুটা স্বরান্ত হয় তাহলে উচ্চারণটা হবে ওয়া, তাহলে উচ্চারণটা কি হবে? আসল শব্দটা কি? দেওয়া। তাহলে প্রযোজক অর্থে কি হবে? দেওয়ানো। আমরা বলা হয়েছে, আমরা এই ক্লাসের মধ্যে এখানে আলোচনা করছি আমরা, যে প্রযোজক মূলত কাউকে দিয়ে করানো অর্থে বোঝায়। প্রযোজক বলতে কাউকে দিয়ে করানো অর্থে বোঝাবে। এরকম একাধিক উদাহরণ আছে। এই করানো পদটি হচ্ছে প্রযোজক, যেমন কর যুক্ত আনো, হ্যাঁ। এছাড়া তাহলে আমরা আরো কিছু কিছু উদাহরণ আমরা দেখে নিই। আরো কিছু কিছু উদাহরণ কি? ওই যে কর যুক্ত আ, করা। আবার উদাহরণ দেখি, লেখ যুক্ত আ, লেখানো অর্থে প্রযুক্ত হচ্ছে। পর যুক্ত আ, পড়ানো, অর্থাৎ পর যুক্ত আ পড়া, তার সঙ্গে ওই যে নো প্রত্যয় যেটা পরে যেটা হচ্ছে, মানে ক্রিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা পড়ানো অর্থে প্রযুক্ত হচ্ছে। তাহলে আমরা প্রযোজক ধাতু যেটা, সেটা কি বুঝলাম? প্রযোজক ধাতু থেকে প্রযোজক ক্রিয়া হয়। সে আমরা যখন বিভিন্ন পদের ক্লাসগুলো আলোচনা করব, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তখন আমরা এর ক্রিয়াগুলো কিভাবে গঠন হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
আমরা এরপরে আসি যে নাম ধাতুর প্রসঙ্গ। নাম ধাতু কাকে বলে? আমরা নাম ধাতুজ ক্রিয়া সম্পর্কে জেনেছি, অনেকেরই নাম ধাতু সম্পর্কে অনেকটা ধোঁয়াশা রয়েছে, কিন্তু সেই ধোঁয়াশা আজকে আশা করছি কেটে যাবে। ধোঁয়াশাটা কীরকম রয়েছে যে নাম ধাতু কাকে বলে, নাম বোঝাবে কোনো একটা, আসলে তা নয়। নাম ধাতু কাদেরকে বলে, সে নাম শব্দ কোনগুলোকে বলে, নাম পদ কাদেরকে বলে, সেটাও আমরা দেখতে পাবো এই ধাতুটা পড়লে। দেখি, কোনো বিশেষ্য বা কোনো বিশেষণ বা ধর্মাত্মক অব্যয়, কোনো বিশেষ্য, কোনো বিশেষণ বা ধর্মাত্মক অব্যয় এর সঙ্গে যদি আপ্রত্যয় যুক্ত করা হয় দিয়ে যে সাধিত ধাতুটা পাওয়া যায়, কি বলা হলো? কোনো বিশেষ্য, বিশেষণ বা ধর্মাত্মক অব্যয়ের সঙ্গে আপ্রত্যয় যুক্ত করে যে সাধিত ধাতুটা পাওয়া যাবে তাকেই আমরা বলবো নাম ধাতু। আমরা উদাহরণ দেখি, যে কোনো বিশেষ্য, যে কোনো বিশেষণ বা যে কোনো ধর্মাত্মক অব্যয় এর সঙ্গে আপ্রত্যয় যুক্ত করলে যা পাবো সেটাই হচ্ছে নাম ধাতু। যেমন আমরা উদাহরণ দেখি কয়েকটা। উদাহরণ হচ্ছে কি, বিষ, এটা বিশেষ্যর ক্ষেত্রে বিষ যুক্ত আ, বিষা, এর সঙ্গে আরও একটা প্রত্যয় যুক্ত হলেই তখন সেটা নাম ধাতুজ ক্রিয়া হয়ে যায়। আমরা সেই প্রসঙ্গে এখন যাচ্ছি না। আবার যদি কয়েকটা উদাহরণ দেখি, হাত যুক্ত হাতা, হাত যুক্ত আ হাতা, জুত যুক্ত আ জুতা, এরকম একাধিক উদাহরণ আছে। যে কোনো বিশেষ্য পদ, যে কোনো বিশেষ্য তার সঙ্গে হচ্ছে আ প্রত্যয় যুক্ত হয়। এবারে বিশেষণের প্রসঙ্গে আমরা দেখি, বা বিশেষণের কয়েকটা উদাহরণ, ঘনযুক্ত আ ঘনা, ঘন পদটা একটা বিশেষণ বোঝা যাচ্ছে। তার সঙ্গে আমরা দেখি রাঙা যুক্ত আ রাঙা, আবার টক যুক্ত আ টকা, এই উদাহরণগুলো, এগুলো বিশেষণের সঙ্গে আপ্রত্যয়। ধন্যাত্মকের সঙ্গে ঝরঝর যুক্ত আ ঝরঝরা, ধিক ধিক যুক্ত আ ধিক ধিকা ইত্যাদি আরও একাধিক উদাহরণ রয়েছে। কিন্তু উদাহরণের প্রসঙ্গে না গিয়ে আমরা কি বুঝছি বিষয়টা, যে কোনো বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে যে সাধিত ধাতুটা তৈরি হবে, এবার সেটাকেই বলবো আমরা যে নাম ধাতু। এই নাম ধাতু থেকেই নাম ধাতুজ ক্রিয়া তৈরি হয়। কিভাবে তৈরি হয় সে প্রসঙ্গে আমরা পরে যাব। আমরা পড়েছি, পদের ক্লাস যখন আলোচনা করব তখন আমরা সেই প্রসঙ্গে বা সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা যাব যৌগিক ধাতু প্রসঙ্গ, যৌগিক ধাতু। এরপরে আমরা যাব কর্মবাচ্যের ধাতুর প্রসঙ্গে। কর্মবাচ্যের ধাতু হচ্ছে মূলত যে মূল বা সিদ্ধ ধাতু, সেই সিদ্ধ ধাতুটার সঙ্গে আপ্রত্যয় যুক্ত করলেই সেটা কর্মবাচ্য হয়ে যায় বা কর্মবাচ্যের ধাতু হয়ে যায়। মানে আমরা প্রযোজক ধাতুতে দেখলাম যে কাউকে দিয়ে কিছু করানো অর্থে মূল বা সিদ্ধ ধাতুর সঙ্গে আপ্রত্যয়। আমরা নাম ধাতুর ক্ষেত্রে দেখলাম বিশেষ্য, বিশেষণ বা ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে আপ্রত্যয়। ঠিক কর্মবাচ্যের ধাতুতে এসে মূল যে ধাতুটা অর্থাৎ সিদ্ধ ধাতুটা তার সঙ্গে আপ্রত্যয় যুক্ত করলে যা বেরোবে সেটাই হচ্ছে কর্মবাচ্যের ধাতু। যেমন কর যুক্ত আ করা, মান যুক্ত আ মানা, এরকম একাধিক উদাহরণ। আবার যদি শুন যুক্ত আ শোনা, প্রত্যেকটি হচ্ছে কর্মবাচ্যের ধাতু। এরপরে আমরা আসবো সংযোগমূলক ধাতু। সংযোগমূলক মানে কথাটার মানেটা কি? সংযোগ মানে কোনো একটা যোগ করা হচ্ছে, একটার সঙ্গে একটার সংযোগ করা হচ্ছে, তবে সেটা সংযোগমূলক হচ্ছে। তাহলে সংযোগমূলক ধাতু হয়, আসলে হয়। কি সংযোগমূলক? বলা হলো যে বিশেষ্য, বিশেষণ বা এই যে ধন্যাত্মক অব্যয়, এই তিনটের সঙ্গে কর, হা বা হ, পা, দি, তারপরে খা, কাঠ ইত্যাদি যে ধাতুগুলো রয়েছে অর্থাৎ মূল ধাতু রয়েছে, এই ধাতুগুলো যুক্ত করে দিয়ে একটা নতুন ধাতু পাওয়া যায়। সেই ধাতুটাকেই আমরা বলবো যে সংযোগমূলক ধাতু। তাহলে আমরা কি বিশেষ্য, বিশেষণ, ধন্যাত্মক অব্যয় এইগুলোর সঙ্গে কর, হ, পা, দি, কাঠ, খা, মার ইত্যাদি অনেক যে মূল ধাতুগুলো রয়েছে, এই মূল ধাতুগুলো যুক্ত করে দিলেই দিয়ে আর একটা নতুন ধাতু পাওয়া যায়, সেটাকেই বলবো আমরা সংযোগমূলক ধাতু। কর দিয়ে যেমন একটা কয়েকটা উদাহরণ আমরা বলি। কর দিয়ে আমরা কি বলি? জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা হচ্ছে একটা বিশেষ্য পদ। দর্শন কর, এটা দর্শনটা হচ্ছে বিশেষ্য পদ। আবার যদি বলি পাশ কর, মানা কর, বিরাজ কর, এই করের সঙ্গে আবার একটা প্রত্যয় যোগ করলেই তখন হয়ে যায় সংযোগমূলক ক্রিয়া। সে ক্রিয়ার প্রসঙ্গে আমরা পরে যাব। আমরা বিশেষণ দিয়ে উদাহরণ কয়েকটা দেখি। যেমন এই বিশেষণ বলছি আমরা কর ধাতু দিয়ে বলবো আমরা হ ধাতু দিয়ে কয়েকটা উদাহরণ দেখি। যেমন বড় হ, মানুষ হ, একমত হ, এরকম একাধিক উদাহরণ আছে। পা দিয়ে কত রকম উদাহরণ আছে। যেমন হচ্ছে যে যদি বলি যে জবাব পা, ঘুম পা, জবাব পা, ঘুম পা,
সাজা, পা, এরকম উদাহরণ একাধিক উদাহরণ রয়েছে। কাঠ দিয়েও কত রকম উদাহরণ রয়েছে, খা দিয়েও কত রকম উদাহরণ রয়েছে। খা দিয়ে যেমন বলি মাথা খা, লাট খা, এরকম একাধিক উদাহরণ রয়েছে। মার খা, কিল খা, ঘুষি খা, যা খুশি বলি, প্রত্যেকটাই বিশেষ্য বা বিশেষণ পদ বা ধন্যাত্মক অব্যয় পদ হলেই হবে। তার সঙ্গে কর, হ, পা, দি, তারপরে হচ্ছে যে খা, কাট, মার ইত্যাদি আরো একাধিক রয়েছে, একাধিক মূল ধাতু। এই মূল ধাতুগুলো যুক্ত হলেই তাকে সংযোগমূলক ধাতু আমরা বলতে পারি। এরপরে আমরা আসবো যৌগিক ধাতু। যৌগিক ধাতু আর সংযোগমূলক ধাতুর দেখতে বা মুখে বলতে অনেকটা একই ধরনের, কারণ যৌগিক মানেও দুটো যুক্ত হওয়া, সংযোগমূলক মানেও যুক্ত হওয়া। সংযোগ হচ্ছে দুটো একত্রে যুক্ত হবে, যৌগিকও তাই সেই একই ধরনের অনেকটা, কিন্তু যৌগিকের নিয়মটা একটু আলাদা। যৌগিকের নিয়মটা কি? ইয়া বা ইতে প্রত্যয়যুক্ত বা বিভক্তিযুক্ত যে অসমাপিকা ক্রিয়া, তার সঙ্গে সমাপিকা ক্রিয়ার ধাতু যুক্ত হয়ে যে একটা নতুন ধাতু তৈরি করে, তাকেই আমরা বলবো যৌগিক ধাতু। আমরা কি বললাম? ইয়া বা ইতে প্রত্যয়যুক্ত অসমাপিকা ক্রিয়া, তার সঙ্গে সমাপিকা ক্রিয়ার ধাতু যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো যৌগিক ধাতু। তাহলে ইয়া বা ইতে প্রত্যয়যুক্ত অসমাপিকা ক্রিয়া কোনগুলো? ক্রিয়া বলা হয় যেটা অসমাপিকা ক্রিয়ার ধাতু নয়, যেমন করিয়া, আমরা চলিত ভাষায় বললে করি, করিতে, বলিয়া, বলিতে ইত্যাদি, এই ক্রিয়াগুলোর সঙ্গে সমাপিকা ক্রিয়ার ধাতু। তাহলে করিয়া বললাম বা পড়িয়া বললাম, পড়িয়া উঠ, উঠ একটা সমাপিকা ক্রিয়ার ধাতু। তাহলে উঠবে যদি পুরোটা বলি তাহলে সেটা সমাপিকা ক্রিয়া হয়ে গেল। একই সঙ্গে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নিতে পারি। চল, চল একটা সমাপিকা ক্রিয়ার ধাতু, কারণ চল থেকে চলবে বা চলেছে, সমাপিকা ক্রিয়া। মানে পড়িয়া চল বা খেলিয়া চল বা হাঁটিয়া চল, এইগুলো আমরা বলতে পারি। এরকম একাধিক সমাপিকা ক্রিয়ার ধাতু রয়েছে, মানে যত প্রকার সমাপিকা ক্রিয়া রয়েছে তার যে ধাতুগুলো, সেই ধাতুগুলোর সঙ্গে অসমাপিকা ক্রিয়ার যে ক্রিয়া যুক্ত হয়ে যে নতুন একটা ধাতু গঠন করবে, সেটাকেই বলবো আমরা যৌগিক ধাতু। তাহলে আমরা ধাতুর যে প্রাথমিক পরিচয়, অর্থাৎ ক্রিয়ার আগে, অর্থাৎ ধাতু বিভক্তি জানলাম, এবং যে ধাতুগুলোর বিভক্তি হবে সেই ধাতুগুলো কতগুলো প্রকার এবং কি কি, এবং তারা কিভাবে গঠিত হচ্ছে, সেই প্রসঙ্গগুলো বা সেই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা পরিষ্কারভাবে জেনে নিলাম। আশা করছি এগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমি অনুরোধ করব আপনারা কমেন্টে জানান যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে চেষ্টা করব সেই বিষয়গুলোকে নিয়ে আরেকবার আলোচনা করে দেবার। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে এসে হাজির হব। অধ্যায়টি হচ্ছে পদের চ্যাপ্টার, অর্থাৎ বাংলা ব্যাকরণের পদের চ্যাপ্টার। অর্থাৎ সেখানে থাকবে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ইত্যাদি যে পদগুলো রয়েছে, সেই পদগুলোর একাধিক আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আপনাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।